আসসালামু আলাইকুম। আমি কামরুন্নাহার হানিফ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান আদর্শ মহাবিদ্যালয়। আমি তোমাদের আজকে লোক প্রশাসনের অনলাইন ক্লাসে বাংলাদেশের লোক প্রশাসন তৃতীয় বর্ষ ক্লাস নেব। বৈশ্বিক এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার এই অনলাইন ক্লাস ব্যতীত অন্য কোনো উপায় নেই। কাজেই তোমাদের সামনে বারবার অনলাইন ক্লাস নিয়ে সামনে আসছি। তোমরা এই ক্লাসগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবে। এখানে যা পড়ানো হয় তোমরা বাসায় সেগুলো নিজেরা ট্রাই করবে, কারণ যথাসময়ে আমাদের সিলেবাস শেষ করতে হবে। তো আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লোক প্রশাসনের সংগঠন, এর প্রকারভেদ, নীতিসমূহ, ক্ষমতা ও কর্তৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ। সংগঠন লোক প্রশাসনের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংগঠনের কথা লোক প্রশাসন আমরা যখন আলোচনা করব, বারবার সংগঠন শব্দটি আমাদের সামনে উঠে আসবে। সংগঠন স্বভাবতই আমাদের এখন প্রথমেই জানতে হবে সংগঠন কি বা সংগঠন কাকে বলে। সংগঠন সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে সংগঠন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ কর্ম প্রচেষ্টার ফল। কারণ একটা সংগঠন পরিচালনা হতে, একটা প্রতিষ্ঠান পরিচালনা হতে অনেক কর্মচারী, কর্মকর্তা সবাইকে প্রয়োজন। এটা একটা সম্মিলিত প্রয়াস। কোনো প্রতিষ্ঠানে এমন হবে না যে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে কাজ হচ্ছে অথবা শুধু অধস্তন কর্মচারী দিয়ে কাজ হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অধস্তন পর্যন্ত সবাইকেই প্রয়োজন। সবার মিলিত প্রচেষ্টায় যে উদ্দেশ্য সফল হয় সেই সংস্থার নামই হচ্ছে সংগঠন। তো সংগঠন কত প্রকার? সংগঠন দুই প্রকার। একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন কি? লোক প্রশাসনের ভাষায় বলা যায় যেই সংগঠন সৃষ্টির পেছনে আইন কানুন লিপিবদ্ধ থাকে, পুঙ্খানুপুঙ্খ নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হয় যে সংগঠন, সেই সংগঠনকে বলে আনুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনের উদাহরণে আমরা বলতে পারি বাংলাদেশ সরকারের অনেক সংগঠন আছে যেগুলো হচ্ছে প্রশাসন বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এরকম অনেক কিছু, শিক্ষা মন্ত্রণালয়। আর অনানুষ্ঠানিক সংগঠন কি? মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বাস করতে হয়। এই সমাজবদ্ধ জীব কখনো একা বাস করতে পারে না। বিভিন্ন প্রয়োজনে তারা সমাজের সকল মানুষের দ্বারস্থ হয়। সকল মানুষ একসাথে মিলিত হয়। মুসলমানরা মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, এগুলোও এক একটা সংগঠন। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য আমরা বাজারে যাই, সেগুলোও একটা সংগঠন। এসব সংগঠনে মিলিত হতে আমাদের কোনো নিয়ম নীতি পরিচালনা করতে হয় না। মানুষ নিজেদের জন্য, নিজেদের চলার জন্য সমাজবদ্ধ জীব হিসাবেই এইসব সংগঠনের সাথে একীভূত হয়ে যায়। এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। এই সংগঠনগুলো সৃষ্টির পেছনে কোনো লিপিবদ্ধ আইন, নিয়ম কানুন, রীতিনীতি থাকে না। তো এরপরে আমরা কিছুটা আলোচনা করি সংগঠনের নীতিসমূহ। এটা তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সংগঠনের নীতি। আমাদের বিগত সালের পরীক্ষাগুলোতে দেখা যায় প্রায়শই এই প্রশ্নটি আসে, সংগঠন কি? সংগঠনের নীতিসমূহ আলোচনা করো। সংগঠনের অনেকগুলো নীতি আছে, সেই নীতিগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর দিতে হয়। আমি আজকে নীতিগুলোর নাম তোমাদের সামনে উপস্থাপন করছি। সামনের ক্লাসগুলোতে এগুলো ডিসকাস করা হবে। সংগঠনের প্রথম নীতি আমরা বলতে পারি একীভূতকরণ বনাম দ্বিখণ্ডিতকরণ নীতি। 2 নম্বরে বলা যায় পদসোপান নীতি। 3 কর্তৃত্ব অর্পণ নীতি। 4 সমন্বয়ের নীতি। 5 নিয়ন্ত্রণ পরিধির নীতি। 6 লাইন ও স্টাফ নীতি। 7 যোগাযোগ ব্যবস্থা। 8 সিদ্ধান্ত গ্রহণ।
এরকম আরো কিছু নীতি আছে যেগুলো আমরা সামনের দিনগুলোতে সুযোগ পেলে জেনে নেব। তো এই নীতিগুলো আমাদের লোক প্রশাসনের আলোচনায় বা লোক প্রশাসন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে দু একটি নীতির কথা আমি আজকে বলি, যেমন পদসোপান নীতি। প্রায়শই পরীক্ষাতে আসে যে পদসোপান নীতি কি, পদসোপান নীতির সুবিধা অসুবিধা আলোচনা করো। পদসোপান নীতি হচ্ছে পদের সিঁড়ি। আমরা জানি সরকারি কর্মকর্তারা বা যারা আমলা নামে পরিচিত, তারা যে পর্যায়ে চাকরিতে জয়েন করে তারা কিন্তু সেখানে স্থির হয়ে থাকে না। কয়েক বছর চাকরি সাফল্যজনকভাবে চাকরি করার পর তারা সেই পদ থেকে পদোন্নতি পায়। পদোন্নতি পেয়ে তারা উপরের পদে যায় এবং তাতে তাদের বেতন ভাতা সব কিছুই বেড়ে যায়। এই যে একটা পদ থেকে আরেক পদে উন্নীত হওয়া, এটাকেই বলে পদসোপান। তো কি হয়, আমলারা অনেক সময় দেখা যায় যে এই পদের সোপানের আশায় বা উন্নয়নের আশায়, তাদের প্রমোশনের আশায় অতি মাত্রায় তারা কাজকর্মের দিকে বেশি মনোযোগী হওয়ার বদলে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি রাখার দিকেই বেশি মনোযোগ দেয়। যে তার উপরস্থ কর্মকর্তা যদি তার উপরে খুশি থাকে তাহলে তার পদোন্নতি খুব তাড়াতাড়ি হবে। আবার তার উপরস্থ কর্মকর্তাকে যদি সে খুশি করতে না পারে তাহলে তার পদোন্নতি ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কার্যক্রমে একটু শিথিলতা চলে আসে। তো পদসোপান নীতির সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। সুবিধা বেশি, অসুবিধা কম, কিন্তু তারপরেও আমাদের এই প্রশ্নে আমাদেরকে ভালো মতো আলোচনা করতে হবে যে কি কি সুবিধা আছে। পদসোপান নীতির পরে আমরা কিছুটা আলোচনা করতে পারি সমন্বয়ের নীতি। সমন্বয় বললেই আমরা বুঝি যে কোনো কাজ অনেকগুলো ছোট ছোট অংশগুলোকে একত্রিত করার নামই হচ্ছে সমন্বয়। সরকারি কর্মকাণ্ড যে পরিচালিত হচ্ছে তা কিন্তু শুধু কেন্দ্র থেকে হচ্ছে না, সারা বাংলাদেশে ৬৪টি জেলায় এই সরকারি সংগঠনগুলোর কাজকর্ম সংগঠিত হচ্ছে। সব সংগঠনের কাজগুলোকে একত্রিত করে তারপর একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। সংগঠনের মাধ্যমে এই সমন্বয়ের নীতি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় প্রশাসনের যারা কাজ করে তাদের ক্ষেত্রে। তো আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, আমরা সংগঠন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আরেকটু বিস্তারিত আলোচনা করতে। তো এখন আমরা কিছুটা আলোচনা করতে চাই ক্ষমতা এবং কর্তৃত্ব বিষয়ে। ক্ষমতা কি আর কর্তৃত্ব কি আমরা বইয়ের ভাষায় না জানলেও আমরা নিজেরাই বুঝতে পারি। যে ক্ষমতা বললেই আমরা একটু বুঝি যে শক্তিতে বলীয়ান, যা খুশি তাই করার একটা ইচ্ছা, ক্ষমতা। কিন্তু লোক প্রশাসনের ভাষায় যা ইচ্ছা, যা আমার ইচ্ছা করছে তাই করা বা আমার পছন্দ মতো কোনো কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, সেটার নাম ক্ষমতা নয়। প্রশাসনিক ভাষায় ক্ষমতা হচ্ছে লিপিবদ্ধ আইনের মাধ্যমে একজন কর্মকর্তার উপর যেই ক্ষমতাটা অর্পিত হয় সেটুকুই হচ্ছে তার ক্ষমতা। সেই ক্ষমতা বলে সে তার নিম্নতম বা অধস্তন যে কর্মচারী থাকে তাকে কাজ করিয়ে নেয় এবং অধস্তন সেই কর্মচারী ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ বিনা বাক্যে মেনে নিতে বাধ্য থাকে। সেটার নাম হচ্ছে লোক প্রশাসনের ভাষায় ক্ষমতা। আর কর্তৃত্ব কি? কর্তৃত্বের সাথে একটু অন্যরকম জড়িয়ে আছে। যেমন কর্তৃত্বকে আমরা বলতে পারি যে ক্ষমতা আর কর্তৃত্ব একে অন্যের সাথে
ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতা ছাড়া কর্তৃত্ব অর্থহীন, কর্তৃত্ব ছাড়া ক্ষমতা অর্থহীন। লোক প্রশাসনে যখন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর কোনো দায়িত্ব অর্পিত হয়, সেই দায়িত্ব কিন্তু সে কর্তৃত্ব বলে পেয়েছে এবং সেই কর্তৃত্ব বলে সেই ক্ষমতা অন্য একজন কর্মচারীর উপর সে অ্যাপ্লাই করতে পারে। সে তার কর্তৃত্ব বলে নিচস্থ কর্মচারীকে দিয়ে যে কাজ তার করিয়ে নেওয়ার কথা সে কাজ করিয়ে নিতে পারে এবং নিম্নতম কর্মকর্তা বা কর্মচারী, অধস্তন কর্মচারী হাসি মুখে বিনা বাক্যে সুন্দরভাবে নিখুঁতভাবে সেই কাজ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে করে দিতে বাধ্য থাকে। লোক প্রশাসনে ক্ষমতা ও কর্তৃত্বটা হচ্ছে কিছুটা এইরকম। তো অনেক সমাজবিজ্ঞানী, অনেক রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে বলেছেন যে দুটো একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দুটি শব্দ একেবারেই একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অপরটি অচল, একটি ছাড়া অপরটি অর্থহীন। তো ক্ষমতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেমন বলপূর্বক ক্ষমতা, আবার বলপূর্বক নয় এমন ক্ষমতা। বলপূর্বক ক্ষমতা হচ্ছে সরকার যে কাজগুলো, সরকার নিজ ক্ষমতা বলে জনগণকে কিছু কাজ করিয়ে নিতে বাধ্য করতে পারে, সেগুলো হচ্ছে বলপূর্বক ক্ষমতা, যেগুলো জনগণ করতে বাধ্য। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা গাড়ির লাইসেন্স করতে বাধ্য। লাইসেন্সবিহীন গাড়ি আমরা রাস্তায় বের করতে পারি না, কারণ সরকারের নিষেধ আছে যে লাইসেন্সবিহীন গাড়ি রাস্তায় চলবে না। যদি কেউ চালায় তাহলে কিন্তু সে বিভিন্ন জরিমানা আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া হয়। তারপর আমরা বলতে পারি বিদ্যুৎ বিল। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি সেই বিদ্যুৎ বিল আমরা দিতে বাধ্য। টেলিফোন ইউজ করছি, আমরা টেলিফোন বিল দিতে বাধ্য। আমরা জনগণ যদি সেই বিল না দেয়, সরকারের সেই ক্ষমতা আছে যে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার। আবার কিছু ক্ষমতা আছে বলপূর্বক নয় এমন ক্ষমতা, কিন্তু জনগণ বিনা বাক্যে সেটা মেনে নেয়। যেমন সেটার কিছু উদাহরণ আমি দেই। যেমন অনেক সময় সরকারি নীতির ঘোষণা আসে যে এই কাজটা করবেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন, বিদ্যুতে অপচয় করবেন না। আবার অনেক সময় সরকারি ঘোষণা আসে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, বা শিশুদেরকে যে কোনো টিকা দিতে হবে, সবাইকে টিকা কেন্দ্রে যেতে বলে। এগুলো হচ্ছে বলপূর্বক নয় এমন ক্ষমতা, কিন্তু সরকারের কাছ থেকে ঘোষণা আসে, সবাই আমরা বিনা বাক্যে মেনে নিতে বাধ্য থাকি। আমি যে আলোচনা করছি, তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। তোমরা আমি কি কি পড়ালাম সেটা তোমরা অবশ্যই বই খুলে সেটার সাথে মিলিয়ে নিবে, না হলে কিন্তু আমি আমার মতো ক্লাস করে যাব, তোমাদের পড়াশোনা বইয়ের মধ্যে পড়ে থাকবে, তোমাদের কিন্তু কিছুই আগাবে না। কাজেই যেদিন যেই ক্লাস নেব, আমি কেন অনলাইন ক্লাস তো সব সাবজেক্টের হচ্ছে, সবারই সেটা উচিত হবে যে যেই টিচার যখন যেটা পড়াচ্ছে তোমরা তারপর সেটা নিজেরা দেখবে যে টিচার কি ঠিক পড়ালো, টিচার কি বই থেকে পড়ালো না নিজের মন থেকে পড়ালো, তোমাদেরকে সেটা জানতে হবে। তো আমরা আমাদের আরেকটু টপিক বাকি আছে যেটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো কিছুতেই আমাদের মানব জীবন চলার পথে আমরা প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণ করি। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কোনো ব্যাপারে মন স্থির করা, কোনো ব্যাপারে অনেকগুলো বিকল্পর মধ্য থেকে একটি বিকল্পকে বেছে নেওয়া, যেটাকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি সেটাকে বেছে নেওয়া, এটার নামই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। লোক প্রশাসনের ভাষায় সিদ্ধান্ত গ্রহণ একই রকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ বলতে যা বুঝি, লোক প্রশাসনের ভাষায়ও ঠিক তার ব্যতিক্রম নয়। অনেকগুলো বিকল্পের মাঝে প্রশাসনিক ব্যবস্থায় শ্রেষ্ঠ বিকল্পটিকে বেছে নেওয়া, বিচার বুদ্ধি প্রয়োগ করে যেই বিকল্পটা আমরা গ্রহণ করলে প্রশাসনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহজ হবে, প্রশাসন কোনো ক্ষতিগ্রস্ত হবে না,
সেটার নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে যদি ভালো মতো বিচার বুদ্ধির প্রয়োগ করে দক্ষতার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু প্রশাসন সুদৃঢ় হবে, প্রশাসনে গতিশীলতা আসবে, প্রশাসনে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে যে কোশ্চেনটা হবে আমি তোমাদেরকে বলি যে সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য আলোচনা করো। আবার এটার সাথে এরকমও আসতে পারে সিদ্ধান্ত গ্রহণে কি কি প্রভাব, সিদ্ধান্ত গ্রহণকারী প্রভাবগুলোকে বর্ণনা করো। তো আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। এই বৈশ্বিক মহামারীর সময়ে আমরা ঘরে বসে আছি, কিন্তু তাতে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থমকে থাকলে চলবে না। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে, কাজেই পড়াশোনার কোনো বিকল্প নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।